4টা স্যার। টোটাল ফর্মুলা হচ্ছে 8টা। এই যে এটা হচ্ছে ট্রান্সভার্স, ট্রান্সভার্স স্ট্রেস বা হুপ স্ট্রেস পিডি বাই 2টি। এটা একটা একটা করে আমি নেই। এটা আপনারা রেকর্ড করে নেন। হ্যাঁ, রেকর্ড করতে পারেন না? জি স্যার, করা হয়। স্যার এখানে এপসিলনের পরের পার্টে ডিভাইডেড বাই ই হবে না? হ্যাঁ, এটা কারেক্ট করতে হবে। ওকে স্যার। এটা কারেক্ট করে নিতে হবে। এই ছবিটা নিলেই হয়ে যাচ্ছে প্রথম 4টা, তাই না? জি স্যার। এই ছবিতে তো বোঝা যাচ্ছে না প্রথম 4টা। জি স্যার।
দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই হচ্ছে ৮টা ফর্মুলা। প্রথম ৪টা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেইনের, ট্রান্সভার্স এবং লঞ্জিটিউডিনাল। আর পরের ২টা হচ্ছে বোল্টের, তারপরের ২টা হচ্ছে ওয়েল্ডের, বোল্ট এবং ওয়েল্ড। এখানে এই যে পি, এই পিটা কি? পিটা কি? এটা হচ্ছে গ্যাস প্রেশার। প্রেসার, তাই না? জি জি স্যার। স্যার। আর ডি? টি হচ্ছে ইনার স্যার ডায়ামিটার। ইনার ডায়ামিটার। ইনার ডায়া, সিলিন্ডারের, তাই না? জি জি স্যার। স্যার। আর টি? থিকনেস স্যার। স্যার থিকনেস। থিকনেস। আর এখানে এটা ডিভাইডেড বাই ই থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। আর হচ্ছে স্যার 2t ই হবে স্যার, ডিভাইডেড বাই ই না স্যার, 2t হবে, কারণ ভাগ 2t আছে না স্যার। এই আরে যে ভাগ দুটি আছে, সম্পূর্ণের সাথে ভাগ হয়। ঠিকই ই আছে, ই ই দিয়ে হবে। তো ভাগ হবে। জি স্যার। এখানে টি আচ্ছা লিখলেও স্যার, হবে, বুঝতে আলাদা পারছি। লিখলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে হুপ স্ট্রেস, আর এটা লঞ্জিটিউডিনাল। এটা হচ্ছে হুপ হুপ স্ট্রেন, তাই না? আর এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন। আর এটা হচ্ছে স্পেসিং। এই যে এই স্পেসিংটা, এখান থেকে এখান পর্যন্ত স্পেসিং কত, তাই না? জি স্যার। এস এল, যেহেতু এটা লেন্থ বরাবর, এই জন্য লঞ্জিটিউডিনাল বলতে চাচ্ছে। এটা এটা যেহেতু সার্কুলার, এই জন্য এটাকে বলা হচ্ছে হুপ। এই এই স্পেসিংটা হচ্ছে এস এইচ। এটা হুপ ওয়েল্ড, আর এটা লঞ্জিটিউডিনাল ওয়েল্ড। এখন ওয়েল্ডের ক্ষেত্রে আবার থিকনেস, থিকনেস এখানে দেখেন, এই যে লঞ্জিটিউডিনাল যে ওয়েল্ড, এটার থিকনেস মোটা দেখাচ্ছে, আর হুপের যে ওয়েল্ড সেটা কিন্তু এটা কি করলো, হ্যাঁ চিকন দেখাচ্ছে, তাই না? জি স্যার। মানে এই ওয়েল্ডের থিকনেসটা কিন্তু ফিজিক্যালিও মোটা দেখাচ্ছে। আর এই স্পেসিংটা এস এলটাও ইয়া হবে, ছোট হবে। মানে এস এল অবশ্যই এস এইচ থেকে বড় হবে। মানে এস এল হচ্ছে 2SH। একইভাবে TL হচ্ছে থিকনেসটা 2TH। ওকে, স্যার এইচটা বড় হওয়ার কথা না? না,
এই লেন্থ বরাবর এই বরাবর যেটা সেটা হচ্ছে এল ধরা হচ্ছে, এই বরাবর, বুঝছেন? জি স্যার। কিন্তু এইটা ঘটতেছে হুপ স্ট্রেসের জন্য, কিন্তু অয়েলটাকে বলা হচ্ছে লঞ্জিটিউডিনাল অয়েল। হুপ স্ট্রেসের জন্য লঞ্জিটিউডিনাল অয়েল, বা হুপ স্ট্রেসের জন্য লঞ্জিটিউডিনাল বোল্ট, উল্টা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেসের জন্য হুপের বোল্ট অথবা হুপের অয়েল। এই জন্য একটা এখানে স্ট্রেস গুলো যা হবে ওইগুলো তার উল্টা হবে, স্যার বুঝছেন তো? এখানে টাও অল দ্বারা কি অ্যালাউয়েবল স্ট্রেস বোঝানো হয়েছে? টাও এল, জি স্যার, অ্যালাউয়েবল। হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার। টাও অল হচ্ছে অ্যালায়াবল। স্যার আমি এখানে এসএল যেটা আছে এখানে আমি 2D দ্বারা ভাগ করতেছি না, তাহলে তো ছোট হওয়ার কথা না? কোনটা? এসএল এসএল? স্যার। হ্যাঁ, এটা ছোট হবে তো। ও সরি, আমি উল্টা লিখে ফেলছি। সরি সরি সরি, হ্যাঁ এটা উল্টা হয়ে গেছে। জি স্যার। কই গেল এটা মুছার অবস্থা? হ্যাঁ, এটা এটা উল্টা হয়ে গেছে। এসএল 2SL সমান এটা, ঠিক আছে? কারণ এটা ছোট হবে, এটা ছোট হবে মানে এটার জন্য যে স্ট্রেস সিগমা টি, এটা ডাবল, তাই না? স্যার টিএল এসএল এর বা এসএল, এসএল বা টিএল এগুলোর করসপন্ডিং হচ্ছে সিগমা টি। এসএইচ বা টিএইচ এগুলোর করসপন্ডিং হচ্ছে সিগমা এল। ওকে, স্যার ক্লিয়ার? এখানে টিএল এর এখানে চেঞ্জ হবে না স্যার? কোনটা? স্যার যদি 2SL হয় স্যার তাহলে তো 2TL ও হওয়ার কথা না? না, মানে থিকনেস মোটা হইলে তো ভালো, মানে এটা থিকনেস মোটা মানে স্পেসিং যত ঘন ঘন হবে ছোট হবে তত বেশি ভালো হবে। আর থিকনেসের ক্ষেত্রে তো মানে যেটা বেশি বড় হবে সেটা ভালো, তাই না? জি স্যার। এটা আবার কনফিউজড হওয়া যাবে না, হ্যাঁ। এটা তো স্পেসিং, স্পেসিং এটা বেশি লাগে, মানে এটার স্পেসিং হচ্ছে কম, তার মানে অনেক বল দিতে হবে এটার জন্য এটার তুলনায়। আবার এটার থিকনেস বড় মানে এটাতে অনেক বেশি মোটা এটার তুলনায়, তাহলে তো ঠিকই আছে, তাই না? ঠিক আছে, জি স্যার। এখন আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। For a gas cylinder of 6 inch diameter, sorry 6 feet diameter, 6 feet diameter অনেক বড়, and 25-inch wall thickness, calculate the maximum internal pressure। দেখেন ডায়ামিটারের তুলনায় থিকনেস কত কম। জি স্যার, অতি নগণ্য, ক্লাসে যেটা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ইন্টারনাল প্রেসার that the cylinder can be subjected to, ম্যাক্সিমাম ইন্টারনাল প্রেসার বের করতে হবে, মানে স্মল পি যেটা সেটা বের করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। দ্যাট ক্যান বি সাবজেক্টেড টু মানে যেই প্রেসারটা সে নিতে পারবে, এরকম একটা প্রেসার ক্যালকুলেট করতে বললো। গিভেন দ্যাট allowable tensile stress in the wall 20 ksi, allowable shear stress in bolt and oil 60 ksi,
মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের দেয়া আছে, আর পয়জনস রেশিও হচ্ছে 0.25। ঠিক আছে, আমরা 1 নাম্বারটা আগে করি। 1 নাম্বারটাতে ম্যাক্সিমাম ইনার্শিয়া ইন্টারনাল প্রেসার মানে কি? স্মল পি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার যেহেতু স্ট্রেস দেয়া আছে, ওয়ালে টেনজাইল স্ট্রেস দেয়া আছে সিগমা, এই সিগমা থেকে আমি ব্যাক ক্যালকুলেট করে পি বের করব। জি স্যার। ঠিক আছে, স্মল পি। আচ্ছা, এটাকে আমি এখানে একটু কেটে নিয়ে যাই। এখানে ঘটনা হচ্ছে ডি কত? 6 ফিট। আমি লিখি, ডি হচ্ছে টি হচ্ছে, আচ্ছা, তাহলে সিগমা টি সমান কত? পি ডিটি। পি ডিটি না পিডি বাই 2টি, কোনটা? পিডি বাই 2টি, তাই না? জি স্যার, পিডি বাই 2টি। এখান থেকে পি সমান কত বের করা যাবে? করা যাবে না? জি স্যার। সিগমা অ্যালায়েবল কত দেওয়া আছে? 20 কেএসআই। 20 কেএসআই, তাহলে এটাই আমি সিগমা টির জায়গায় বসাবো, অ্যালাউ করে তো। কত আসে দেখেন প্রেসার। একইভাবে সিগমা এল যদি বের করি 40, তাই না? কত আসে বলেন? স্যার পি এর মান আসে 0.069। কেএসআই, তাই না? জি স্যার। আর এখানে কত আসবে? এখানে ডাবল আসবে, 2টির জায়গায় 40, তাই না? জি স্যার। কত আসবে? এটা, সরি, কি লিখলাম? এটাকে ডাবল করলে কি হবে? স্যার 0.138। 138। এটা, এটা, তাহলে পি কোনটা হবে? কত পি আমি অ্যালাউ করব বলেন? ইন্টারনাল প্রেসার কত অ্যালাউ করব আমি? স্যার এখানে গ্যাসের তো প্রেসার। সর্বোচ্চটা করা যায়, আমার অ্যালাউয়েবল স্ট্রেস বেশি দেওয়া আছে এখানে। হুম, স্যার এখানে আমার অ্যালাউয়েবল স্ট্রেসটা স্যার আমার 20 কেএসআই দেওয়া আছে, বাট আমার তো একের নিচে আছে সবগুলো, সবগুলোতে অ্যালাউ করা যায়। আরে 20 কেএসআই তো সিলিন্ডারের যে মেটাল, জি স্যার। যে সিলিন্ডারটা ওইটার স্ট্রেস অ্যালাউয়েবল। আর এখন যেটা বের করলাম এটা স্মল পি, এটা কিসের প্রেসার? স্যার গ্যাসের। গ্যাসের প্রেসার। জি স্যার। তো গ্যাসের প্রেসার তো দুইটা পাইলাম, তাই না? জি স্যার। 0.069, 0.138, কোনটা নিব আমি গ্যাসের স্যার প্রেসার? সর্বোচ্চটা। আচ্ছা, তাহলে গ্যাসের প্রেসার আমি
এত দিতে পারবো, তাই তো? জি স্যার। গ্যাসের প্রেসার যদি এটা দেই, তাহলে লঞ্জিটিউডিনাল স্ট্রেস কত জেনারেট করবে? 20, তাই তো? জি স্যার। স্যার আর যদি আর সিগমা টি মানে হুপ স্ট্রেস কত জেনারেট করবে? হ্যাঁ, স্যার 10। 10 কেমনে? 40 কেসে হবে স্যার। 40 কেএসআই, কিন্তু হুপ স্ট্রেস কত অ্যালাউ করবে? 20 কেসে। তাহলে কোনটা নিব? তাহলে স্যার তো তাহলে আমার স্যার ছোটটা সিলিন্ডার নেব, ফেল করবে। 0.069 নেব। আমার সিলিন্ডার ফেল করবে না? জি জি স্যার। স্যার। এখন কি ক্লিয়ার হইলো বিষয়টা? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। স্যার আরেকবার একটু বলবেন স্যার? গ্যাসের প্রেসার তো দুইটা পাইলাম আমি, তাই না? জি স্যার। এখন কোনটাকে আমি অ্যালাউ করব, সেটা কোশ্চেন হচ্ছে এটা। আপনি বলেন কোনটা অ্যালাউ করবেন? কোনটা অ্যালাউ করলে সিলিন্ডারটা ফেটে যাবে না? আমার কথা কি ক্লিয়ার? এখানে দেখেন জি স্যার। সিলিন্ডারের মধ্যে টেনজাইল স্ট্রেস কত অ্যালাউ করে? 20 কেএসআই, 20 তাই না? কেএসআই স্যার। এখন আপনি যদি 20 কেএসআই দেন, তাইলে এই হুপ স্ট্রেসটাকে 20 ধরলাম, ধরে নিলাম হুপ স্ট্রেস 20 আসবে। তাতে করে এই গ্যাসের প্রেসার দিতে হয় এততে 20 আসবে। আবার লঞ্জিটিউডিনাল স্ট্রেসটাও 20 অ্যালাউ করে। তাহলে এটার ক্ষেত্রেও গ্যাসের প্রেসার বের করলাম। তাহলে কোনটা আমি নিব? আমি ছোটটা নিব। কারণ আমি যদি বড়টা নেই, বড়টা নিলে তাহলে এই হুপ স্ট্রেস তো চলে আসে 20-র জায়গায় 40, কিন্তু 40 তো জি অ্যালাউ স্যার। করে না। ক্লিয়ার আমার কথা? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। তাহলে অ্যান্সার কি হবে? স্যার 0.069। হুম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা তো হয়ে গেল। 2 নাম্বারে আসি। Corresponding tensile and longitudinal stresses and strains in the wall of the cylinder. তাহলে করসপন্ডিং মানে আমি যেটাকে অ্যালাউ করলাম, পি, পি আমি কত অ্যালাউ করলাম এটা? স্যার 0.069। 0.069। আচ্ছা, একটু একটু ওয়েট করেন।
হ্যালো, সরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রথমটা স্যার অ্যান্সার একটু ভুল হয়েছে স্যার। ওইটা 0.068 না, ওইটা 0.138 হবে। আর দ্বিতীয়টা 0.276 হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কারেক্ট করি না? জি স্যার। প্রথমটা হবে, এটা অন্য কালার দিয়ে লিখি। আচ্ছা স্যার। অন্য কালার কি দিব? এটাতে এটা বোঝা যাবে। 0 পয়েন্ট, সরি এটা বোঝা যাচ্ছে না। 0. 138। কি ব্যাপার? এমন কেন? স্যার কালো কালারই দিয়ে দেন। 0.138 138। KSI। জি স্যার। আর এটা হচ্ছে 0.276। 276। তাহলে অ্যান্সার কি হবে? স্যার 0.138। ঠিক আছে, তারপরেরটাতে যাই আমরা। করসপন্ডিং স্যার টেনসাইল, হ্যাঁ বলেন। স্যার আপনি একটু পিডিএফটা দেখবেন স্যার, ওখানে 0.565 কেএসআই অ্যান্সার দেওয়া আছে। 565? জি স্যার, বাট আমাদের 0.138 আসছে। আচ্ছা দেখি তো, পিডিএফ এ করা আছে? ইয়েস স্যার। তাহলে ভুল হয়েছে কোথাও ক্যালকুলেশন। আমাদের ইয়াতে ভুল হওয়ার কথা না, আমরা যেভাবে চিন্তা করছি ওইটাই হবে। চিন্তাতে ভুল নেই। স্যার এটা জামাল স্যারের পিডিএফ ছিল, কোনটা? ও আচ্ছা, সেই ম্যাথটা। ও আচ্ছা, স্যারের এখানে না? জি সরি, স্যার। এখানে না? উম, তাহলে আমরা ভুল করলাম কোথায়? স্যার হয়তো পিডিএফ এ ভুল করছে স্যার, এখানে ক্যালকুলেশন করেও স্যার 0.138 আসে। আমাদের তো ফর্মুলা তো এটাই, সেম জিনিস বসাইলাম তাই না? স্যার হুম, আমাদের ক্যালকুলেশনের মান ঠিকই আছে, 0.138 আসে। তাইলে এটা ভুল হয়েছে আর কি, জি স্যার, হয়তো বা ক্যালকুলেশনে ভুল আছে। জি স্যার। তাই না? জি এইটাও স্যার। স্যার ঠিক আছে স্যার। 0.5 দিয়ে 24, 6 24 কত? 108, মানে 96 আর 48, 144। 144, 20 কে 144 দিয়ে ভাগ দিলে কত হয়? স্যার 0.56। তাহলে তো এটাই ঠিক আছে। আমরা কি ভুল করলাম? হুম, দাঁড়ান। সিগমা, ও আচ্ছা, এখানে কি হইল? সিগমা সমান স্যার 20 কে 144 দ্বারা ভাগ করলে 0.138 আসে। 72 36। আচ্ছা, দুই, এটা কত আসে? 5, 10। 10 কে 72 দিয়ে ভাগ দিতে হবে। স্যার 0.138 আসে স্যার, পিডিএফ এ ভুল আছে স্যার। এটা বললো যে, কে যেন বললো এটা আসে। আচ্ছা, 1428, 14, হ্যাঁ ঠিকই আছে। 0.14 মানে 138, এটাই এটাই ঠিক আছে, কারেক্ট। জি স্যার। আচ্ছা, পরেরটাতে যাই।
স্যার 20/36 হবে 20/36 কেমনে? হুম? স্যার স্যার পিডিএফ এ 20/36 হবে কেন? 20/140 তো হয়। আচ্ছা, এখানে 0.25 ইন্টু 2 কত? বলেন। 0.05 0.5 আর এখানে কত এটা? 72 স্যার 72 72 কে 0.5 দিয়ে ভাগ দিলে কত হয়? 144 হয়, তাই না? জি জি স্যার স্যার 0.5 মানে কি 1/2, তাহলে 2 উপরে স্যার উঠলে 72। 0.18 এ আসে স্যার, এখানে ক্যালকুলেশনে ভুল আছে। হ্যাঁ, সেটাই। যেটা আমরা লিখছি এটাই ঠিক, ঠিক আছে? আপনারা পরে আবার অ্যানালাইসিস করে দেখেন, গবেষণা করে। স্যার হালকা ক্যালকুলেশনে ভুল হলে সমস্যা নেই, আমার ফর্মুলা ঠিক থাকলেই হলো। না, এখানে তো কোনো ভুল নাই, ওইখানে হয়তো ভুল লিখে ফেলছে আর কি। আমাদের এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? আচ্ছা, এখন 2 নাম্বারটাতে আসি। করসপন্ডিং টেনজাইল এন্ড লঞ্জিটিউডিনাল স্ট্রেসেস এন্ড স্ট্রেনস ইন দ্য ওয়াল অফ দ্য সিলিন্ডার। করসপন্ডিং কার করসপন্ডিং? ইন্টারনাল প্রেসার যেটা পাইলাম সেটা। তাইলে আমি তো এক নাম্বারে তো এটা পাইলাম, এটার রেজাল্ট হচ্ছে এটা। এখন এটার রেসপেক্টে সিগমা টি কত, 20 সিগমা এল কত? জি স্যার সিগমা টি তো 20, তাই না? তাহলে সিগমা এল জি স্যার। হচ্ছে 10, কোনো সন্দেহ নাই, অর্ধেক। আর হচ্ছে স্ট্রেন বের করতে হবে, তাই না? স্ট্রেন সিগমা এল আসে স্যার 9.936 ওই তো, এটাই 10, ওকে স্যার অর্ধেক আসবে, এটার অর্ধেক। এপসাইলন টি কত? এপসাইলন টি কত সেটা বের করতে হবে। স্যার 0.138 তো স্যার দেওয়াই আছে এখানে। এই যে দেখেন, ও স্যার এপসাইলন টি, সরি। এটা বের করতে হবে। পি এর মান বসাবো কত? পি ডি 0.138 পি ডি বাই 2t, তারপরে 1 মাইনাস নিউ বাই 2, 1 মাইনাস নিউ বাই 2 ডিভাইডেড বাই ই। কত আসে? পি তো 0.138 ইন্টু ডি হচ্ছে 72, 2 ইন্টু 0.25, 1 মাইনাস 2 বা নিউ, সরি নিউ কত ছিল? 0.25 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 30,000। কত আসে দেখেন? স্যার 5.796 into 10 inverse 3 10 ইনভার্স 4 5 পয়েন্ট 30,000 হ্যাঁ 10 ইনভার্স 4 হবে স্যার। রেজাল্ট জি স্যার 5.796 ইন্টু 10 ইনভার্স 4। 796 10 ইনভার্স 4, ওকে। আর তারপরে তাহলে ইয়াটা কি হবে? এপসাইলন এল কি হবে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার হুম, এটা 3000 হবে না স্যার? 30 into 10 স্কোয়ার এটা 3000 হবে না স্যার? হুম, 30 into 10 স্কোয়ার এটা 3000 হবে স্যার, 30,000 না তো স্যার? মেবি আই এম রং স্যার। না স্যার ঠিক আছে, বুঝতে পারছি, ভুল হয়েছে আমার।
এটা কি লিখছে? মডুলাস 30 ইন্টু 10 স্কোয়ার। এটা কি 30,000 মানে 3,000 হবে স্যার? 3,000 3000, কিন্তু স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি তো 3000 হয় না, 29,000 থেকে 30,000 কেএসআই হয়। সরি, বুঝতে হ্যাঁ তাই তো, জি স্যার, এটা 3,000 আসতেছে। এটা ভুল করছে। দাঁড়ান, আনাম স্যারের শীটটা দেখি। 30,000 হবে, কোনো সন্দেহ নাই আর কি। শীটে আছে কিনা দেখি। এই যে দেখেন, ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার স্যার। 30,000। সর্বনাশ, ওই শীট পড়ানো বাদ দিতে হবে। আচ্ছা, তাইলে এপসাইলন এলটা কি হবে এটা বের করেন এখান থেকে। এটা আর ওইদিকে যাব না, আপনারা ক্যালকুলেট করেন। পি হচ্ছে 0.138, ডি 72, আর স্মল টি হচ্ছে 0.25, নিউ 0.25, ই হচ্ছে 30,000। কত আসে? স্যার 1.656 ইন্টু 10 ইনভার্স 4। 1.65 6 ইন্টু 10 ইনভার্স 4। 10 ইনভার্স 4। ওকে, তাইলে 2 নাম্বার কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। 2 নাম্বার কোশ্চেনে বলছিল ট্যানজেনশিয়াল এন্ড লঞ্জিটিউডিনাল স্ট্রেসেস এন্ড স্ট্রেনস, 4টা জিনিস। তাইলে 1 2 3 আর আরেকটা হচ্ছে 4, এই 4টা বের করে ফেললাম। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না স্যার, কোশ্চেন নেই এখানে। আচ্ছা, তারপরে 3 নাম্বারে আসি। Required spacing of 1 inch diameter bolts and thickness of foils, both longitudinal and circumferential বা হুপ বরাবর যেটা। If the cylinder is subjected to an internal pressure 1/3 the maximum pressure calculated in 1. আচ্ছা, 1 এ তো এত ম্যাক্সিমাম প্রেসার হইতে পারে, তাই না? জি স্যার। তাহলে এটাকে 1/3 করি, করে যা আসবে সেই প্রেসারের জন্য এখানে আমি বোল্ট এবং ওয়েল্ডের স্পেসিং এবং লেন্থ বের করব, সরি থিকনেস বের করব, বোথ লঞ্জিটিউডিনাল এন্ড সার্কামফারেন্সিয়াল, এই 4টা, তাই না? জি স্যার। ওকে, তাহলে এটাকে আমি একটু নিয়ে যাই ওইদিকে। পি কত এটা আগে বলি। 0.046 আসে স্যার, যদি ভাগ দিই। ডিভাইডেড বাই 3 কত? 0.046। কেএসআই। এটা হচ্ছে ইন্টারনাল প্রেসার ধরে নিতে বললো। আচ্ছা, তো বোল্টের ডায়া কত বলছিল? 1 স্যার। 1 ইঞ্চ, তাই না? আর জি স্যার। ক্যাপিটাল ডি হচ্ছে 72। ওকে, তাহলে এই S1 কত, SL কত? আচ্ছা, এইটা তাও অ্যালায়েবল এটা কত ধরবো? বলে দেয়া আছে মনে হয়, বোল্টের অ্যালায়েবল স্ট্রেস। হ্যাঁ, জি স্যার, বোল্ট এবং বোল্ট এবং ওয়েল্ডের ওয়েল্ডিং দুইটার জন্য বলা আছে। 16 কেএসআই, 16 কেএসআই। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার। তাহলে 16 ডিভাইডেড বাই 046 pi into 1 square divided by 2 into 72 কত হয়? 7.588। 7.588
588 স্যার, এটা হচ্ছে SL স্যার, SH না স্যার। হ্যাঁ, 588 ইঞ্চ, তাহলে এটাকে আমরা 7.5 ইঞ্চ ধরি, ঠিক আছে? কম ধরবো তাই না, ও মানে রাউন্ডিং করলাম আর কি। এত স্পেসিং হিসাব করে তো বোর্ড ইয়া করা যাবে না, প্র্যাকটিক্যালি তো একটা রাউন্ডিং হিসাব করে করা হয়, তাহলে কমায় জি স্যার। স্পেসিং। বেশি ধরলে তো ফেল মারবে, কম ধরলে আরো বেশি বোল্ট লাগবে, ভালো কনজারভেটিভ থাকবো। আর এসএইচ এর জন্য তাহলে কি হবে, 15 ইঞ্চি, তাই না? এইটার থেকে এটা ডাবল স্পেসিং, ঠিক আছে? ওই যেখানে ভাগ দিতে হয়, এখানে ডি দিয়ে ভাগ দিতে হয়, বুঝছেন? ক্লিয়ার স্যার। তাহলে এটা হবে ডাবল, এটা পেয়ে গেলাম। আর এটা যদি চিন্তা করি, এটা কি হবে? স্যার আমি এসএইচ এর ক্যালকুলেশন না দেখিয়ে ডাবল মানে ভ্যালুটা বসিয়ে দিলে তো হবে, হ্যাঁ হ্যাঁ হবে, রিলেশনটা অসুবিধা দেখিয়ে। নেই। হ্যাঁ, ওকে স্যার। টাওয়ার লেভেল হচ্ছে 16, কত আসে দেখেন, কত আসে এটা? 0.146 ইঞ্চ, তাই তো? জি স্যার। অনেক কম। আচ্ছা, এটাকে আমরা কিভাবে রাউন্ডিং করব? উপরে কত বসাইলে নিচে 8 বসানো যায় দেখেন তো। এটাকে 8 দিয়ে ভাগ দেন, না ভাগ দেন না, স্যার গুণ দিব না স্যার, এটাকে হ্যাঁ 8 দিলে গুণ। গুণ দেন, স্যার রাইট। 1.17 স্যার। 1.17, মানে তাইলে এটা হবে 1/4 ইঞ্চ, মানে 0.25, ঠিক আছে? মানে মোটামুটি আমরা এরকম চিন্তা করি, 1/8, 2/8 হইলে তো 1/4, তাই না? 3/8, 4/8 মানে হাফ, 5/8, 6/8 মানে 3/4, 7/8 অথবা 1, এইভাবে চিন্তা করি আমরা নর্মালি ওয়েল্ডিং এর থিকনেস, ঠিক আছে? So আমরা নিয়ারেস্ট কোনটা পেলাম, 1 এর চেয়ে তো বড়, তাহলে এটা তো হবে না, তাহলে পরেরটা হবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আর টিএইচ কত, এটা তো আরো কম, 1.17 এরও কম, তাই না? 554 এরকম হবে নাকি? স্যার 0.073 আসে। 0.73, জি স্যার। এটার অর্ধেক কত? হুম, 0.146 এর অর্ধেক স্যার। আচ্ছা আমি করি, অসুবিধা নেই। কত বলেন? স্যার এটা স্যার অ্যারাউন্ড স্যার 1/16 0.073 হওয়ার কথা। 0.73, স্যার। তো এটাই তো আমি বললাম, স্যার এটা অ্যারাউন্ড স্যার আমার 1/16 হওয়ার কথা। 1/, 16, 16। আচ্ছা এটা বলেন 5, স্যার 0.584। 584 না, জি স্যার। এটা 1/8 ইঞ্চ দিব, হ্যাঁ
এটা তো স্যার অ্যারাউন্ড আমার অর্ধেক হয়ে যায় স্যার। আমি কি 1/8 থেকে শুরু করব নাকি এর থেকে ছোট ওয়ান করতে বাই পারবো? 18 এর নিচে ওয়েল্ডিং কেমনে করবেন? এর চেয়ে কম হয় না। ও, জি স্যার, বুঝতে পারছি। স্যার রাউন্ডিংটা আরেকবার বোঝাই দিবেন স্যার। মানে 8 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ এভাবে যাবে। বুঝছেন? মানে স্যার এখানে স্যার প্রথমে 0.146 কে আমরা 8 দিয়ে গুণ দিয়ে 1.17 করলাম। হ্যাঁ। তাইলে বোঝা যাচ্ছে 1/8 থেকে বড়, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তাইলে 2/8, 2/8 মানে 1/4, হুম। ঠিক আছে? আর স্যার স্যার পরেরটা? স্যার সর্বোচ্চ কি আমার 1 ইঞ্চ করে ওয়েল্ডিংটা না, সর্বোচ্চ? এর বেশিও হতে পারে। তাইলে পরেরটা কি হবে? চলতে থাকবে এভাবে। 1, 1/8, 1, 1/4 জি স্যার, বুঝতে পারছি। যাইতে থাকেন। ঠিক মানে আছে? স্যার পরেরটা স্যার 1 এর থেকে ছোট হচ্ছে, তার মানে 1/8 ই রেখে দিলাম, এরকম স্যার বিষয়টা? হুম, রাইট। ওকে। 1/8 ওয়েল্ডিং করাও কঠিন আছে। হুম। ওয়েল্ডিং এর নির্দিষ্ট থিকনেসের একটা রাউন্ডিং আছে। এর চেয়ে কম হবে না ফ্র্যাকশন গুলো। তাইলে 3 নাম্বারটা কমপ্লিট, তাই না? জি স্যার। লঞ্জিটিউডিনাল, সার্কামফারেন্সিয়াল, অয়েল থিকনেস এবং বোল্ট স্পেসিং চারটাই তো বের করলাম। এখানে বের হইলো রেজাল্ট কি? এটা রেজাল্ট, এটা রেজাল্ট। তারপরে এটা হচ্ছে এই, আর এটা হচ্ছে এই। ঠিক আছে? এটা জি তো স্যার। এটা তো বোঝাই যায় এটার অর্ধেক হবে। ওইভাবে লিখে ফেলতে পারেন, অসুবিধা নেই। স্যার এখানে আমি সরাসরি অর্ধেক লিখে দিতে পারবো? হ্যাঁ, লিখতে পারবেন। এখন ভুল করে যদি আপনি ওই এটার অর্ধেক এটা করে ফেলেন, এইচ এর অর্ধেক এল করে ফেলেন না বুঝে, তাইলে পরে ধরা খাবেন। জি স্যার, এর জন্য ক্যালকুলেশন করা যায় সুবিধা। ভালো। এটা মাথায় রাখেন। পারা যাবে না? জি জি স্যার। স্যার। এই অঙ্কটাই তো হয়ে গেল তাইলে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা আপনারা ট্রাই করবেন 10 নম্বরটা এবং 12 নম্বরটা ট্রাই করেন। এবং শুধু তাই না, এগুলো ওই যে 1 থেকে শুরু করেন, এগুলো করেন, তাহলে প্র্যাকটিস হবে, পরীক্ষায় ভালো করতে পারবেন। এটা তো একটা মানে হিন্ট দিয়ে দিছিলাম, তাই না, কিভাবে করতে হবে। জি স্যার। জি স্যার। এটা সো বাকিগুলো দেখেন আপনারা। স্যার এগুলোর অ্যানসার নাই স্যার। না, অ্যান্সার নাই। করেন, নিয়ম মতো করলে হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। করেন, আমাকে দেখান, আমি চেক করে দিব, অসুবিধা নেই। ঠিক আছে? জি স্যার। তাহলে ওই যে প্রেসার ভেসেল বা সিলিন্ডার যার মধ্যে গ্যাস থাকে, ওইগুলোর ডিজাইনটা আপনারা জেনে গেলেন কিভাবে করতে হয়, তাই না? জি স্যার। প্রেসার থেকে হিসাব করতে হয়, মানে স্ট্রেস লেভেলে চিন্তা করে হিসাব করতে হয়। এগুলো হচ্ছে টেনজাইল স্ট্রেস থেকেই পাওয়া যায়। এগুলো কিন্তু খেয়াল করে দেখেন, স্টিলের যে ওয়াল, এই ওয়ালগুলোতে কিন্তু টেনজাইল স্ট্রেসই আসে, তাই না? টেনশনে ছিঁড়ে যাবে ওয়াল। মানে এতদিন আমরা যা বললাম সব টেনশন, কম্প্রেশন ওইগুলো বা ডিরেক্ট শিয়ার ওইগুলোর মধ্যেই, ডিরেক্ট বা সিম্পল স্ট্রেসের মধ্যেই সীমাবদ্ধ। এখন আমরা যাব অন্য জায়গায়।
বেন্ডিং স্ট্রেস, এটা একটা আছে, এই টপিকটা পড়বো। এই টপিকটা পড়ার পরে আমরা যাব শিয়ার স্ট্রেস, মানে ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসকে ফ্লেক্সারাল স্ট্রেসও বলা যায়, আবার ফ্লেক্সারাল কেন বলা হয় বা বেন্ডিং কেন বলা হয়, এটা মূলত বিমের মধ্যে হয়। বিমের মধ্যে আমরা লোড দিই কিভাবে, যদি চিন্তা করি ফাইনাল থেকে আসবে লোডটা কিভাবে আসে। আসবে আসবে এভাবে লোড দিই বা এভাবে লোড দিই, তাই না? জি স্যার। তাহলে বিমের অ্যাক্সিস কোনটা এক্স এক্সিস, আর লোডের অ্যাক্সিস কোনটা? ওয়াই এক্সিস। ওয়াই স্যার। তার মানে বিম যে ডিরেকশনে আছে তার সাথে ট্রান্সভার্স ডিরেকশনে লোডটা অ্যাপ্লাই করা হয়, তাই না? জি স্যার। এখানে স্যার এক্সিয়াল কোনো ডিফরমেশন হচ্ছে না। না, এটা হচ্ছে বেন্ডিং হচ্ছে এখানে, এরকম বেন্ডিং হয়ে যাবে, বিমটা স্যার। বেন্ড করবে, বিমটা দেখা যাবে লোডে বেন্ড করে যাচ্ছে, বুঝছেন? এই এই ব্যান্ড হয় কেন? কারণ তার সাথে লম্বা বরাবর লোড গুলো এই জন্য বাঁকা হয়ে যাচ্ছে। তো এই বেন্ডিংটা হয় মোমেন্টের কারণে, যে মোমেন্ট আসে সেই মোমেন্টের কারণে, এই জন্য এটাকে বলা হয় বেন্ডিং। এখানে যে স্ট্রেস জেনারেট করে সেই স্ট্রেসটাকে বলা হয় বেন্ডিং স্ট্রেস। বিষয়টা হচ্ছে এরকম, একটা বিম এরকম ছিল, তার উপরে লোড দেওয়া হলো, সে কিন্তু এভাবে বাঁকা হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এভাবে বাঁকা হবে। তাহলে উপরের যে ফাইবারটা, এই যে এখানকার যে ফাইবার, এগুলো একটু ভাঁজ হয়ে যাবে না এদিকে, কম্প্রেসড হয়ে? জি স্যার। এটা কি ফিল করতে পারেন কিনা? জি স্যার। আর এদিকের ফাইবারটা টেনশনে কিন্তু টেনশন পাবে। ছিঁড়ে যাবে, জি স্যার। তাই না? নিচের গুলো জি স্যার। ছিঁড়ে যাবে না? জি স্যার, ছিঁড়ে যাবে স্যার। কোন একটা ডালকে বা কোনো কিছুকে আপনি এভাবে ব্যান্ড করে দেখেন, নিচের ফাইবার গুলো ছিঁড়ে দূরে সরে যেতে থাকবে আর উপরের ফাইবার গুলো কম্প্রেসড হয়ে ভাঁজ হয়ে যেতে থাকবে। তার মানে কি, এটার যে ক্রস সেকশন, ধরে এটার ক্রস সেকশন সার্কুলার, অসুবিধা নেই, তাহলে এখানে কি দেখা যাবে, এই জায়গাগুলোতে কম্প্রেশন হবে আর এই জায়গাগুলোতে টেনশন হবে। টেনশন। আর এমন একটা অ্যাক্সিস থাকবে যেটাকে নিউট্রাল অ্যাক্সিস বলে, এই জায়গায় কোনো স্ট্রেসই জেনারেট করবে না, বুঝছেন? এর উপরে যত যেতে থাকবেন কম্প্রেশন বাড়তে থাকবে, আর এটার নিচে যত যেতে থাকবেন টেনশন বাড়তে থাকবে, আর এখানে জিরো স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিসে। এই জন্য নিউট্রাল অ্যাক্সিস বলা হয়, এখানে স্ট্রেস নাই। এটাই হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ব্যাপার। সেটা যদি আমরা একটু দেখি, এটা তো দরকার নাই, ডাউনলোড করে নিই। স্যার আমাদের সিটি প্রথম সিটিটা স্যার কোন টপিকের উপর হবে? প্রথম সিটিটা বেন্ডিং স্ট্রেসের উপরে নিতে চাচ্ছি, এটা পড়ানোর পরে নিব।
নেক্সট উইকে আপনারা ধরে রাখেন 2টা ক্লাসে 2টা সিটি হবে। ওকে স্যার। এই যে দেখেন, এই বিম কিন্তু লোড দিলে বাঁকা হয়ে যাবে এরকম। এই যে বাঁকা হবে, এখানে মুভমেন্টের জন্য বাঁকা হবে। এই যে 2টা মুভমেন্ট দেখাচ্ছে দুই পাশে। তো এটার এই যে কার্ভ কার্ভ তৈরি হয়ে গেল একটা, এটার একটা রেডিয়াস চিন্তা করা যায়। এই রেডিয়াসটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। আপনারা কি রেডিয়াস অফ কার্ভেচার নামে কোনো কিছু জি শিখেন স্যার, পড়েছিলাম ফিজিক্সে, তাই না? স্যার, সার্ভেইং এও ছিল। আচ্ছা, তো এই বাঁক যে নেয় এটার যে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এখন আমরা এখান থেকে একটা স্ট্রিপ, ছোট একটা স্ট্রিপ নিয়ে চিন্তা করতে চাই। দেখেন, এই ডটেড লাইন যেটা, এই যে এই লাইনটা, এটা, এই যে এই লাইনটা সেন্টার দিয়ে যেটা গেল, এই লাইনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এই যে এন এন প্রাইম, এই যে এখানে আছে এন এন প্রাইম, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। আর উপরে এ এ বি হচ্ছে টপ ফাইবার, আর সিডি হচ্ছে একেবারে বটম ফাইবার। তাহলে টপ ফাইবারের লেন্থ একটু ছোট হয়ে যাবে না? স্যার এখানে কি হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিসে কি মানে টেনশন কম্প্রেশন কোনোটাই কাজ করবে না? না, করবে না। নিউট্রাল অ্যাক্সিসের লেন্থও চেঞ্জ হবে না। এবির লেন্থটা কিন্তু একটু ছোট, সিডির লেন্থটা একটু বড়, তাই না? জি স্যার। হ্যাঁ, স্যার এন এন প্রাইম এটা কি বলছিলেন? এন এন প্রাইম বরাবর হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা, এটা থেকে একটু নিচে পি পি প্রাইম একটা ডটেড লাইন নিলাম। মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে একটু নিচে পি পি প্রাইম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি স্ট্রেস কত বের করতে চাই। আচ্ছা, এটার একটা অ্যাজাম্পশন আছে। সরি, একটা না, অনেকগুলো অ্যাজাম্পশন আছে, 3টা অ্যাজাম্পশন মেইনলি। মানে এটা যে বাঁকা হয়ে যাবে, বিমটা যখন সোজা ছিল ব্যান্ড করার আগে, আমি যদি কোনো একটা ক্রস সেকশন কেটে নিতাম এবং এটা যদি প্লেন চিন্তা করতাম, তাহলে বাঁকা হওয়ার পরেও ওই প্লেনটা রিমেন প্লেন, মানে প্লেনই থাকবে, এটা কার্ভ হয়ে যাবে না। এটা একটা অ্যাজাম্পশন। 2 নাম্বার হচ্ছে ডিফরমেশনটা, এটা তো অনেক অতিরঞ্জিত দেখানো, এত তো হয় না। আর এখানে যে ডিফরমেশন বা ইলংগেশন হচ্ছে, এ বি তে একটু ছোট হয়ে যাচ্ছে কম্প্রেসড হয়ে, সিডি তে একটু ইলংগেট হয়ে লম্বা হয়ে যাচ্ছে। এই ডিফরমেশনটা খুবই ভেরি স্মল, খুব বেশি না। আর হুকস ল ভ্যালিড হইতে হবে, মানে এই বিমটাকে এমন ভাবে বাঁকালাম, তাকে যদি মুভমেন্ট বা লোড ছেড়ে দেয় আবার, সে আবার সোজা হয়ে যাবে, আগের জায়গায় চলে যাবে, পার্মানেন্টলি কোনো ডিফরমেশন তার মধ্যে থাকবে না, তার মানে সে ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকবে। এই 3টা অ্যাজাম্পশনের উপর বেস করে এই বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা ডিরাইভ করব আমরা। কারণ যদি ইলাস্টিক রেঞ্জের বাইরে চলে যায়, পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যায়, তাহলে এই অ্যাজাম্পশন ভ্যালিড হবে না এবং আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করব সেটাও ভ্যালিড হবে না। স্যার হুকস ল ইজ ভ্যালিড স্যার, এটা একটু যদি বলেন। হুকস ল মানে কি বলেন? হুকস লটা কি? স্ট্রেস টেন সমানুপাতিক, সিগমা ইকুয়ালস টু ই এপসাইলন। স্যার, এটা তো আমার শুধু ইলাস্টিক লিমিট পর্যন্ত প্রযোজ্য। রাইট, সেটাই তো আমি বললাম। হুকস ল হচ্ছে সিগমা সমান ই এপসাইলন, আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx, এরকম চিন্তা করা যায়। জি স্যার। এই এরকম, ঠিক আছে, স্ট্রেট। পরে যদি বাঁকা হয়ে যায়, তো এই অংশটা কিন্তু আর হুকস ল ফলো মানে না। করবে না, করবে? না স্যার। না So, যতটুকু হুকস ল ফলো করে ততটুকুর মধ্যে আমি হুকস ল ইয়া করবো। তার মানে কি,
এতটুকুর মধ্যে যদি লোড দেই আবার তাকে ছেড়ে দেই সে কিন্তু অরিজিনাল পূর্বের শেপে অবস্থায় ফিরে ব্যাক আসবে। করবে, রাইট? জি এটাই স্যার। চাচ্ছি। সে পূর্বের অবস্থায় ফিরে আসবে। ওইভাবে ততটুকুর মধ্যেই লোডটা থাকবে আর কি। বুঝছেন কাহিনী? স্যার এখানে স্যার তাহলে কোন অংশটুকু স্যার? কোনটা? পুরা বিম, সব পুরা বিমের মধ্যেই ও সব জায়গায় যে স্ট্রেস জেনারেট করবে বা যতটুকু ডিফর্ম করবে তাকে যদি মোমেন্ট বা লোড দেওয়া ছেড়ে দেয় সে আগের জায়গায় চলে যাবে। এখন হতে পারে না লোড দিতে দিতে বিমকে এমন ভাবে বাঁকালাম সে আগের জায়গায় যায় না, পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে বাঁকা হয়ে আছে থাকবেন, এরকম হতে পারে না? জি স্যার। সেটা সেটা হইলে এটা অ্যাপ্লিকেবল না আমরা যা করতে চাচ্ছি। বুঝছেন? জি স্যার, ক্লিয়ার। এটা ইলাস্টিক লিমিটের মধ্যেই লোড দিতে হবে। ইলাস্টিক লিমিটের মধ্যে হুকস ল ভ্যালিড হবে, ডিফর্মেশন স্মল হবে এবং আনডিফর্মড শেপে যে প্লেন সেকশন যেটা চিন্তা করছি যে কোনো একটা সেকশন বিমের যে কোনো জায়গায় যদি কাটি প্লেন সেকশন ডিফর্মড অবস্থায় সেটা প্লেনই থাকবে, আঁকা বাঁকা হবে না। এই তিনটা অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা করব আর কি। এখন দেখেন এন এন প্রাইম এটাকে বলা হচ্ছে ডেল্টা এস। এন এম এন এম প্রাইম এন প্রাইমটাকে বলা হচ্ছে ডেল্টা এস। মানে নিউট্রাল অ্যাক্সিসের তো ছোট একটা অংশ নিলাম, ছোট অংশটাকে ডেল্টা এস বলতে চাচ্ছি। পি পি প্রাইম এখানে কি তার লেন্থ বাড়বে না কমবে? স্যার বাড়বে বাড়বে। স্যার। হ্যাঁ, কতটুকু বাড়বে? ডেল্টা এস প্লাস ডেল্টা ইউ। তাহলে বাড়লো কতটুকু? ডেল্টা ইউ। ডেল্টা ইউ বাড়লো, তাই না? জি স্যার। ডেল্টা ইউ বাড়লো। তাহলে আমি যদি এটা টেন্স টু জিরো চিন্তা করি তাহলে স্ট্রেন কেমন হবে এখানে এই পি পি প্রাইমে? মানে পি পি প্রাইম তো এন এন প্রাইমের সমান লেন্থই ছিল সোজা থাকা অবস্থায়, তাই না? জি স্যার। বাঁকা করার ফলে পি পি প্রাইম একটু বেড়ে গেল, ডেল্টা ইউ আসলো। তার মানে স্ট্রেন কত হবে? নরমাল স্ট্রেন মানে কতটুকু বাড়লো ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ কত ছিল, তাই না? জি স্যার। এটা বোঝা যাচ্ছে? জি স্যার। তার লেন্থ বেড়ে এটা হলো, অরিজিনাল লেন্থ ছিল ডেল্টা এস, এন এন প্রাইমের সমানই ছিল পি পি প্রাইম, আনডিফর্ম শেপ, সোজা থাকা অবস্থায় বিমটা। সো বাড়লো এত, অরিজিনাল লেন্থ ছিল ডেল্টা এস, তাহলে ডেল্টা ইউ বাই ডেল্টা এস হচ্ছে এপসাইলন। এটা কোন অ্যাক্সিস? এই অ্যাক্সিসের রেসপেক্টেই হচ্ছে, জি স্যার। এটা এক্স অ্যাক্সিস এজন্য এপসাইলন এক্স। এটাকে ডিইউ বাই ডিএস বলা যেতে পারে যদি এটা টেন্স টু জিরো হয়। ডেল্টাকে ডিইউ বলা যাবে, ডিইউ ডিএস। আচ্ছা, এপসাইলন হচ্ছে ডিইউ বাই ডিএস। আচ্ছা, এখন দেখি এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে পি পি প্রাইম যেখানে কাটলাম এই লাইন বরাবর এই ডিসটেন্সটাকে কি ধরা হচ্ছে? মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই। নিচের দিকে সেই জন্য মাইনাস ধরা হচ্ছে, ঠিক আছে? তো স্যার ওইটা কি নিউট্রাল পিপি অ্যাক্সিস প্রাইম নাকি এনএন প্রাইমে মাইনাস হয়? না না, এন এন প্রাইম থেকে এন এন প্রাইম হচ্ছে নিউট্রাল নিউট্রাল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ধরেন, তাইলে ওইটার উপরে তো ওয়াই জিরো, তাই না? এখান থেকে নিচে গেলে ওয়াই মাইনাস, উপরে গেলে ওয়াই প্লাস। জি স্যার, বুঝতে পারছি। কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করেন, তাহলে কতটুকু নামলো ওয়াই? ধরে নিলাম ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে মাইনাস ওয়াই, তাহলে ডেল্টা ইউ সমান কি করলো? মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা থিটা। ডেল্টা থিটা পাইলো কই? এই যে এখানে দেখেন, এখানে দেখেন এই অ্যাঙ্গেলটা কত? ডেল্টা থিটা স্যার। ডেল্টা থিটা, তাই না?
ডেল্টা থিটা। এখন আমি যদি বলি যে কিভাবে পাইলাম, আমি যদি আর এর সাথে থিটার সম্পর্ক করি তাহলে কি হবে? আর এর সাথে থিটার সম্পর্ক করি, sorry, ক্ষুদ্র একটা ইয়া নিলাম আর কি। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ওয়াই, মানে এই পর্যন্ত আর, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আচ্ছা ডেল্টা থিটা। তাহলে আর প্লাস ওয়াই মানে সেটা মাইনাস ওয়াই হবে না? এটা যদি হয়, এটা হচ্ছে এন এন প্রাইম, এন এন প্রাইম যদি হয়, এটা হচ্ছে পি পি প্রাইম। মানে এরকম একটা সার্কেলের মধ্যে আমি যদি ইয়া করি, এটা আর, এটা এস, এটা থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা লেখা যায় না? জি স্যার। ওইটা অ্যাপ্লাই করব। তাহলে আর প্লাস ওয়াই বড়টার জন্য যদি চিন্তা করি, পি পি প্রাইম সমান আর থিটা, আরেকটা হচ্ছে এন এন প্রাইম সমান আর ইন্টু ডেল্টা থিটা। ওকে, তাহলে এটা থেকে এটার পার্থক্য কি? এটার সাথে এটার পার্থক্য কি? ডেল্টা ইউ ছিল না, এটা তো ছিল ডেল্টা এস, আর এটা ছিল ডেল্টা এস প্লাস ডেল্টা ইউ, একটু বেশি ছিল তাই না? এটা থেকে এটা স্যার মাইনাস করে, এনএন ছিল স্যার ডেল্টা এস, আর পিপি প্রাইম তো আমার বাড়ছে না স্যার, ওইটা ডেল্টা ইউ সরি হবে। সরি সরি সরি, এটা হচ্ছে ডেল্টা ইউ, আর এটা হচ্ছে এটা, তাই তো ডেল্টা এস। তা আমি এটা থেকে যদি এটা বাদ দেই, ডেল্টা ইউ কি হবে? ওয়াই ডেল্টা থিটা, ডেল্টা থিটা হবে স্যার। এটা ধরি এক, এটা ধরি দুই, এক থেকে দুই বাদ দিলাম, তাহলে ওয়াই ইন্টু ডেল্টা থিটা, তাই না? জি বুঝছেন? স্যার। তাহলে এটা যেহেতু নিচের দিকে নেগেটিভ ধরছে, এই জন্য এই নেগেটিভটা আসবে, এই হচ্ছে ব্যাপার। ডেল্টা ইউ সমান মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা থিটা। এটা হচ্ছে এই অ্যানালজিটা অ্যাপ্লাই করলেই পাওয়া যাবে, এটা পরে ঢোয়ার কিছু নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি ডেল্টা ইউ সমান মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা থিটা, ঠিক আছে? জি ইয়েস স্যার। স্যার। এখন দেখেন ডেল্টা ইউ বাই ডেল্টা এস কত, তাহলে এই পাশেও মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা এস লিখবো। এটা যেহেতু টেন্স টু জিরো, তাহলে ডেল্টাকে ডি ইউ লেখা যায়, ডেল্টা ইউ কে, তাহলে ডি ইউ বাই ডি এস সমান কত? মাইনাস ওয়াই ডি থিটা বাই ডিএস। এই হচ্ছে ব্যাপার, ডি ইউ বাই ডিএস সমান মাইনাস ওয়াই ডি থিটা বাই ডিএস। আবার কার্ভেচার, কার্ভেচার মানে হচ্ছে রেডিয়াসের উল্টা, 1/r, তাহলে সমান কত? আর সমান কত? আর সমান ডি থিটা বাই ডিএস। ওই যে এটা লেখা যায়, বা ডিএস সমান আর ইন্টু ডি থিটা, সরি ভুল বললাম নাকি? না, না স্যার, ঠিক আছে স্যার, ডিএস সমান আর ইন্টু ডি থিটা, ডেল্টা থিটা। হ্যাঁ
ওই যে যেটা আমি দেখাইলাম এখন, এটার মতো কাজ করবে, তাই না? S জি is স্যার। equal to r theta, ওইখান থেকেই আসে সোজা কথা। তো ওইটা থেকে কার্ভেচার সমান ds বাই d theta। তাইলে এখানে দেখেন du বাই ds সমান মাইনাস y d theta বাই ds, তাই না? তাহলে du বাই ds কত বের করে রাখছিলাম আগে? এপসাইলন x জি 4.1 স্যার। স্যার আর এখানে কার্ভেচারের একক কি কাপ্পা দেওয়া? হ্যাঁ কাপ্পা। আবার কার্ভেচার হচ্ছে d theta বাই ds। তাহলে এই ইকুয়েশনে du বাই ds হচ্ছে এপসাইলন x আর d theta বাই ds হচ্ছে কাপ্পা। তাহলে এপসাইলন x সমান মাইনাস y ইন্টু কাপ্পা। এই ইকুয়েশন নাম্বার 4.4। এই পর্যন্ত আমরা আসলাম, ঠিক আছে? স্ট্রেনে আসলাম, স্ট্রেনের সাথে কার্ভেচারের একটা রিলেশন তৈরি করলাম। এখন দেখেন স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা কি। এটা হুকস ল, সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন। তাহলে এপসাইলনের মান যদি এখান থেকে বসাই 4.4 থেকে মাইনাস ই ওয়াই কাপ্পা, এপসাইলন এক্স এর জায়গায় মাইনাস ওয়াই কাপ্পা লেখা যায় 4 নাম্বার 4.4 ইকুয়েশন থেকে। এখন যদি আমি টোটাল নরমাল ফোর্স চিন্তা করি সেকশনের, তাহলে সেকশনের মধ্যে যে স্ট্রেস আসবে এই স্ট্রেসের সাথে এরিয়া মাল্টিপ্লাই করতে হবে, এবং ক্ষুদ্র এরিয়া হচ্ছে ডি এ। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল ফোর্স পাওয়া যাবে। ডিএফ কে ইন্টিগ্রেশন করলে এক্সএফ, ডিএক্সএফ মানে হচ্ছে ছোট ফোর্স। তাহলে টোটাল ফোর্স চিন্তা করলে সামেশন অফ ডিএক্সএফ। তার মানে এটাও ইন্টিগ্রেশন করলে সিগমা ইন্টু ডিএ, এটা হয়ে যাবে টোটাল ফোর্স। তখন এই যে সিগমা, যেটা সিগমার মান বসালাম, এখন ই এবং কাপ্পা তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু ডিএ এটা পাওয়া যায়। এখন আমরা জানি যেহেতু এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, সো সামেশন অফ এফ এক্স সমান 0, তাহলে এটাকে 0 লেখা যায়। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ হচ্ছে 0। এই হচ্ছে ব্যাপার, এটা ইকুইলিব্রিয়াম থেকে আমরা পাই। তা ইকুয়েশন 7 হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ সমান 0। বিষয় হচ্ছে the beam bends about its neutral axis which is also called its neutral axis, centroidal axis, এটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। এখন দেখেন মোমেন্ট, টোটাল মোমেন্ট, সেকশনের টোটাল মোমেন্ট বের করবে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে। তাহলে মোমেন্ট যদি বের করতে চাই ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করব। এটা তো আমরা ক্ষুদ্র একটা অংশ পি পি প্রাইম চিন্তা করলাম। তাহলে এফ এর সাথে এই যে ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, যেহেতু নিচে মাইনাস সেজন্য ওয়াই ইন্টু ডিএফএক্স এটা নিলাম। ডিএফএক্স কে আবার সিগমা ইন্টু ডিএ, এখান থেকে আবার এটা পাই। তো মোমেন্টও আমরা পাই এখান থেকে। তাহলে মোমেন্ট পাইলাম, টোটাল মোমেন্ট হচ্ছে ই কে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কয়ার ডিএ। তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কয়ার ডিএ, ওয়াই স্কয়ার ডিএ মানে কি? আপনারা তো জানেন মোমেন্ট অফ ইনার্শিয়া এটা, তাই না? আই সমান কত? মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা তো আপনারা জানেন। আই সমান কত? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ, এক্স স্কয়ার ডিএ, অথবা ওয়াই সমান সরি এক্স সমান ওয়াই স্কয়ার ডিএ। জানেন না এটা? হ্যালো, জি জি স্যার। স্যার।
তাহলে ওইটা যদি বসাই, এখানে আই জেড বসাইলাম, তাহলে এখানে থাকে ই কে ইন্টু আই জেড, এম সমান ই কে ইন্টু আই জেড। তাহলে কাপ্পা সমান হয়ে যাচ্ছে এম বাই ইআই, এম বাই ইআই। আবার কাপ্পা সমান যদি এম বাই ইআই হয়, এটা হচ্ছে 4.8। আর এখানে আরেকটা ছিল কাপ্পা সমান এপসাইলন এক্স সমান মাইনাস ওয়াই কে। এই দুইটা ইকুয়েশনকে একসাথে করলে এটা পাওয়া যাবে, সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই। এটাই হচ্ছে ডিরাইভেশন মেইনলি। আমরা যেটা করলাম, প্রথম একটা মানে কার্ভেচারের সাথে স্ট্রেনের একটা রিলেশন তৈরি করলাম, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে স্ট্রেস স্ট্রেন রিলেশন, মানে হুকস ল কে অ্যাপ্লাই করে আমরা আরেকটা কনক্লুশনে আসলাম। এটা হচ্ছে ওই যে ফোর্স বের করলাম আমরা, ফোর্স। আবার হচ্ছে আপনার মুভমেন্ট ক্যালকুলেশন করলাম, মুভমেন্টের মধ্যে ফোর্সের ইকুয়েশনটা আবার বসালাম, বসানোর পরে মুভমেন্টের এই কাপ্পার সাথে মুভমেন্টের একটা রিলেশন পেলাম। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কাপ্পার সাথে মুভমেন্টের একটা রিলেশন তৈরি করা, আর প্রথম অংশটা হচ্ছে কাপ্পার সাথে একটা স্ট্রেনের রিলেশন তৈরি করা। এই 4.4 আর 4.8 এই দুইটাকে মার্জ করে আমরা এই বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা বের করতে পারি। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা ফাইনালি হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই 4.9। এটাই হচ্ছে মেইনলি এখান থেকে ডিরাইভ করা আর কি, এখানে অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে এটা করা। স্মল ডিফরমেশন না হলে কিন্তু এগুলো এই টেন্স টু জিরো না লিখলে এটা ডিরাইভ করা যেত না। তারপরে হুকস ল যদি আমি ভ্যালিড না করতাম তাহলে এটা এখানে অ্যাপ্লাই করা যেত না। আর প্লেনটা যদি বেন্ডিং এর পরে প্লেন না হতো, তাহলে এই স্ট্রেন ডিসপ্লে ডিফরমেশন গুলো মানে লিনিয়ার রিলেশন তৈরি করা যেত না, যার কারণে এই তিনটাই এখানে কাজে লাগলো মূলত। তো ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে, যদি লিখি সিগমা ইকুয়ালস টু এম ওয়াই বাই আই, এটাকে বলা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এখন এই ডিরাইভেশনে আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে নিজেদের। যদি এখানে কোনো ঝামেলা থাকে যে বুঝতে পারছেন না, আমাকে বলবেন, অসুবিধা নাই, আমি আবার দেখাবো। ঠিক আছে? জি স্যার। পারা যাবে, একটু মানে মাথা খরচ করতে হবে। এখানে যা আছে এটাই এনাফ, এর বেশি কিছু লাগবে না, পারবেন। তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস আসলো, তাই না নিচে? জি স্যার, এখন মাইনাস। আমি যদি উপরে যাই, এই এন এন প্রাইম থেকে যদি পি পি প্রাইমটা উপরে হতো তাহলে পজিটিভ হতো, তাই জি না? স্যার। জি স্যার। জি তো বিষয়টা হচ্ছে এরকম যে সিগমা সিগমা হচ্ছে এম ওয়াই বাই আই, এটা প্লাস মাইনাস যে কোনোটাই হইতে পারে। এম ওয়াই বাই আই অথবা এম সি বাই আই বলা যেতে পারে। এম এবং আই এগুলো কিন্তু জেড এক্সিস এর রেসপেক্টে, এটা মাথায় রাখতে হবে। স্যার সিগমাটা তো এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে। রাইট, এক্স এক্সিস এর রেসপেক্টে বিমের লেন্থ বরাবর। বিমের লেন্থ বরাবর। এখানে স্যার এখানে দেখেন সি দ্বারা কি বোঝানো হয়েছে? এম জেড সি সি। সি আর ওয়াই একই কথা, হ্যাঁ, সি ওকে ডি স্যার। সি আর ওয়াই একই কথা। ওয়াই এর মান তো ভেরিয়েবল, তাই না? ওয়াই যে কোনো মান হতে পারে। জি স্যার। ওয়াই এর ম্যাক্সিমাম মান কি হতে পারে বাউন্ডারি পর্যন্ত? নিউট্রাল অ্যাক্সিস থেকে বটম ফাইবার পর্যন্ত, অথবা নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবার টপ ফাইবার পর্যন্ত পর্যন্ত। ওয়াই এর মান, এর চেয়ে বেশি বড় তো আর হইতে পারবে না ওয়াই।
আচ্ছা, এখন আমরা যদি প্রবলেমটা দেখি, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে 1 kg/feet। এটার ক্রস সেকশনটা হচ্ছে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ, দেখতে পাচ্ছেন তাই না? এটার এই এই যে বিমটা, এই বিমের লেন্থ যেটা, সেটা কোন অ্যাক্সিস বরাবর? এক্স এক্স এক্সিস অ্যাক্সিস বরাবর। বরাবর, বিমের উপরে লোড দেওয়া হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস ওয়াই বরাবর। অ্যাক্সিস। বিমের এখানে যে মোমেন্ট আসে, এটা তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি না আমরা, জি বা স্যার, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি না? জি স্যার। এই বেন্ডিং মোমেন্টটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে আসে এটাতে স্যার বলেন? ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। হুম, মোমেন্ট মানে হচ্ছে কি, মোমেন্টের সাথে রোটেশনের একটা সম্পর্ক আছে তাই স্যার না? এটা স্যার বোথ সাইডে হতে পারে। মোমেন্টের সাথে রোটেশনের একটা সম্পর্ক আছে না? জি স্যার, ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ। আচ্ছা, রোটেশনের সম্পর্ক আছে। এখন দেখেন, ধরেন একটা স্কেল, স্টিলের একটা স্কেল চিন্তা করি, হ্যাঁ? স্কেলটা তো বুঝতে পারছেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর এটার সাথে যে লম্ব, লম্ব, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বোঝা যাচ্ছে তো তাই না? জি স্যার, বোঝা যাচ্ছে। মানে জেডটা হচ্ছে সামনে পিছনে আসলে, হ্যাঁ। স্কেলটা বাঁকা হলে এরকম হয়ে যাবে না? জি স্যার। মানে এরকম দেখা যাবে আর কি পিছনে, ওই যে জেডটা। তাহলে এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে বাঁকা হবে? এই পয়েন্টের স্যার ওয়াই রেসপেক্টে? অ্যাক্সিস। না, এই জেড জেড অ্যাক্সিসটা, অ্যাক্সিসে। জেড অ্যাক্সিসটা কি এই তলে, মানে আমি যে প্লেনে বা যে বোর্ডে আঁকতেছি, এই বোর্ডের সাথে লম্ব বরাবর না, পয়েন্টের রেসপেক্টে সে বাঁকা হবে। এই পয়েন্ট মানে এখানে যদি একটা বোর্ডের সাথে লম্ব বরাবর একটা লাইন চিন্তা করেন, এটা জেড অ্যাক্সিস হবে, বুঝছেন? জি স্যার। জেড অ্যাক্সিসের রেসপেক্টে বাঁকা হচ্ছে, মানে ধরেন এটা একটা বিম, এটা এক্স অ্যাক্সিস, এখানে একটা লোড দিচ্ছি, এই পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট নিব, এটা ঠিক। তো মোমেন্ট সমান কত? এফ ইন্টু ডি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এর এক্স এ একই। এ হচ্ছে স্যার সাপোর্টের, মানে বিমের পয়েন্টে স্যার। এ যদি হচ্ছে আমার কাছে একটা বিমের। পয়েন্ট তাই না? জি স্যার। এই পয়েন্টে আপনি একটা মানে লাইন চিন্তা, মানে এই পয়েন্টের সাথে লম্ব বরাবর একটা অবজেক্ট চিন্তা করেন। মানে আমি বলতে চাচ্ছি, আপনি আঙ্গুলের মধ্যে সুতা দিয়ে কোনো কিছু ঘোরাবেন, হ্যাঁ, সুতা দিয়ে একটা অবজেক্ট ঘোরাবেন, সে কি করবে? ঘুরতে থাকবে না? জি স্যার। আচ্ছা, এই এফ, ওকে, এটা হচ্ছে ডি। এটা যে ঘুরবে আঙ্গুলের মাথায়, কার রেসপেক্টে ঘুরবে? এ পয়েন্টের রেসপেক্টে ঘুরবে। জি স্যার। এ পয়েন্টে কি এটার সাথে যে, সে যেভাবে ঘুরবে তার সাথে লম্ব না? জি স্যার। এখানেও সেম, এ পয়েন্টে একটা লম্ব চিন্তা করেন, তাহলে ফোর্সটা এইভাবে ঘুরবে তাই না? তাইলে এটা জি হচ্ছে স্যার। ঘড়ির মতো চিন্তা করেন, ঘড়ির সেন্টার, সেন্টারে যদি আমি এখানে একটা ঘড়ির তলের সাথে একটা লম্ব একটা লাঠি চিন্তা করি, ওই লাঠির রেসপেক্টে ঘুরতেছে না? হুম, জি স্যার। এটা কোন অ্যাক্সিস লাঠিটা? লাঠিটা স্যার এটা কি ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস না জেড অ্যাক্সিস? স্যার লাঠিটা তো স্যার জেড অ্যাক্সিস হবে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর তো ঘুরতেছে না। না, রাইট। সো এখানে যে মুভমেন্ট কাজ করতেছে, সে মুভমেন্টটা হচ্ছে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে।
বুঝছেন? জি স্যার। মানে আমি যদি বিমটা দেখি 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে বিম, বিমের ক্রস সেকশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ব্যান্ড করে যাচ্ছে, তাই না? ব্যান্ড করে যাচ্ছে, এই যে সে ব্যান্ড করে যাচ্ছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে ব্যান্ড করতেছে, তাই না? এটা জি হচ্ছে স্যার। ব্যাড অ্যাক্সিস। এবং আমি যে মোমেন্ট অফ ইনার্শিয়া নিব, এটার যে ক্রস সেকশন, ক্রস সেকশনটাকে আমি এইভাবে আঁকি। এই বরাবর কিন্তু জেড, আর এই বরাবর কি ওয়াই। ওয়াই। তাহলে এটা কি জেড? এখানে যদি আমি একটা অ্যাক্সিস চিন্তা করি, এটা কি জেড অ্যাক্সিস হবে না? জি স্যার। তাহলে আমি কিন্তু আই জেড নিচ্ছি, বুঝছেন? জি স্যার, ক্লিয়ার। তো এই সিগমা এক্স হচ্ছে, সিগমা এক্সটা হচ্ছে এম জেড ওয়াই বাই আই জেড। আরেকটা জিনিস বলি মনে রাখার জন্য, এখন ধরেন কিছুই বুঝলেন না, মনে রাখতে হবে তো, তাই না? মনে রাখার উপায় বলি, পারো বেন্ডিং স্ট্রেস পারো? ধরেন যে কোনো একটা বিম, সে ক্লাস আছে করো এক্স তাহলে আমার বরাবর, সাথে। তার উপরে লোড দেওয়া হচ্ছে, লোড হচ্ছে ওয়াই বরাবর, তাহলে এই লোডের জন্য যে মোমেন্ট হবে এটা হবে জেড বরাবর। মানে বিমের অ্যাক্সিস বরাবর অথবা লোডের অ্যাক্সিস বরাবর মোমেন্ট হবে না, অল্টারনেট। আর থার্ড ওয়ান যেটা থাকবে সেটার রেসপেক্টে মোমেন্ট হবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আমি এটা 3 ডাইমেনশনাল চিন্তা করি, কি সামওয়ান ওয়ান্টস টু জয়েন, এতক্ষণে কে সে? হুম, আদর পল, আপনাদের কেউ চেনেন? জি স্যার, আমাদের সেকশনের। তাকে অ্যাডমিট করতে হচ্ছে কেন? সে তাইলে অন্য আইডি দিয়ে ঢুকতেছে নিশ্চয়ই, আর এতক্ষণ পরে কেন? স্যার ক্লাসেই ছিল, হয়তো লিফট নিছিল কিছুক্ষণের জন্য। তাইলে এখন আবার ঢুকতে বাধা পাচ্ছে কেন সে? হয়তো বা স্যার অন্য মেইলে ঢুকে গেছে স্যার, বলতেছি স্যার ওর ইনবক্সে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, একটা 3 ডাইমেনশনাল চিন্তা করি, ধরি এটা একটা ভার্টিক্যাল কলাম, এখান থেকে একটা বিম বের করলাম ক্যান্টিলিভার, তারপরে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, এটা হচ্ছে, এই ডিরেকশনটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এই ডিরেকশন হচ্ছে জেড। তাহলে এফটা কোন অ্যাক্সিস বরাবর? জেড এক্সিস বরাবর। জেড বরাবর। আর এই মেম্বারটা? এই মেম্বারটা এক্সিস বরাবর স্যার। তাহলে এই মেম্বারের মধ্যে যদি বেন্ডিং মোমেন্ট আসে এই এফ এর জন্য, কোন অ্যাক্সিসের রেসপেক্টে আসবে? স্যার জেড এক্সিসের এক্সপেক্টে আসবে স্যার। ওয়াই এক্সিস স্যার। ওয়াই এর রেসপেক্টে আসবে, রাইট। যেই বরাবর ফোর্স থাকবে বা যে বরাবর মেম্বার থাকবে, এই দুইটা অ্যাক্সিস বাদে অন্য আরেকটা অ্যাক্সিসের যেটা থাকবে সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট আসবে, বেন্ডিং মোমেন্ট। বুঝছেন? জি স্যার। জি স্যার। আমি কি এটা ক্লিয়ার করতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। কিছু না বুঝলে এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? কোথায় ছিলাম? আচ্ছা, তাহলে এখানে এটার মধ্যে মোমেন্ট কত বলেন? মোমেন্ট কত? সিম্পলি সাপোর্টেড বিম, উপরে ডিস্ট্রিবিউটেড লোড, মোমেন্টের ফর্মুলা কি? ম্যাক্সিমাম মোমেন্ট কত?
এফডি। হ্যাঁ, জানেন না? না, স্যার যেখানে আমার শেয়ার শূন্য হবে সেখানে তো আমার মুভমেন্টটা সর্বোচ্চ হবে এখানে। এই তো মোমেন্ট ডায়াগ্রাম কত, ম্যাক্সিমাম মুভমেন্ট কত, মুভমেন্ট ডায়াগ্রাম কেমন হবে এটার বলেন। হুম? জানেন না? না, স্যার 25 হবে, 25 কেএসআই। কেমনে? কেএসআই মোমেন্টের ইউনিট। সরি স্যার, স্যার ফিট এলবি। Simply supported beam, distributed load, এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন বলেন। স্যার প্রথমে সাপোর্টের জন্য যে রিঅ্যাকশনটা আছে ওইটা উপরে উঠবে। হ্যাঁ, তারপরে তারপরে স্যার স্যার একটা স্লোপ নামবে সম্পূর্ণ, আর এটা স্যার এটা সেম যাবে, এই পাশে প্লাস এই পাশে এটা মাইনাস। কত? WL/2 ডব্লিউ WL/2 জি স্যার। বেন্ডিং মোমেন্ট কত? স্যার 12.5 হয়। কিভাবে 12 পাইলেন কই? আমি আমার লেখা দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার দেখতে স্যার পাচ্ছি। দেখা যাচ্ছে আগেরটার হিসেবে স্যার, হ্যাঁ, স্যার আগেরটার হিসেব করলে স্যার এখানে 12.5 হয় না এটা কত? সর্বোচ্চ? এটা কত? এখান থেকে বলেন। এটা কত? স্যার এই জায়গায় আছে স্যার WL/8 আসে স্যার। WL/8 স্যার WL স্কয়ার বাই 8। L²/8 সরি স্যার। এটা কি আপনাদের মুখস্থ নাই? আমি এটাই মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। স্যার না এভাবে স্যার এটা মুখস্থ নাই স্যার। ক্যালকুলেশন করে করছি আমরা এতদিন। এটা হচ্ছে ধরেন মানে সিম্পলি সাপোর্টেড বিম যদি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে বিমের মাঝখানে ম্যাক্সিমাম মোমেন্ট আসে এবং এটার মান হচ্ছে WL²/8। এটা ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্ট্রাকচারে ABCD, এবং এটা সবাই জানে, এটা মুখস্থ থাকতে হবে, বুঝছেন? জি স্যার। সিম্পলি সাপোর্টেড বিম বুঝেন তো? সিম্পলি সাপোর্টেড বিম বলতে কি বুঝেন? স্যার হিঞ্জ আর রোলার সাপোর্ট থাকলে। এটাও কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, একটা হিঞ্জ, একটা রোলার, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এটার মাঝখানে যদি লোড থাকে তাহলে কি হবে? স্যার পয়েন্ট লোডের কারণে সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? স্যার এখানে জি স্যার অর্ধেক অর্ধেক করবে, স্ট্রেট লাইন থেকে রেক্টেঙ্গেল। মোমেন্ট ডায়াগ্রাম কি হবে মানে কত? স্যার WL/4 PL/4 স্যার PL/4 এটাও মুখস্থ থাকতে হবে, জি ঠিক স্যার। আছে? জি স্যার। এটা মুখস্থ না থাকলে যে আপনি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কিছুই পারেন না, মানুষজন এটাই ধরে নিবে। মানে আপনি জীবনে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকেনি নাই, এটা ধরে নিবে মানুষজন, বুঝছেন? জি স্যার। এগুলো কেন, এগুলো মুখস্থ করার কথা তো। আনাম স্যারের শিটে না আছে? স্যার আমরা মিডের আগে আসলে স্যার জামাল স্যারের শিটটা ফলো করছিলাম স্যার। এই যে দেখাই, আনাম স্যারের শিট দেখাই। কেন, এগুলো তো আপনাদের পড়ার কথা। কই গেল? এই যে সামারি নোটস অন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই যে দেখেন, মুখস্থ করবেন, কমন, বুঝছেন? এর জি চেয়ে আরো স্যার। কঠিন গুলো এখানে, আরো কঠিন কঠিন জিনিস স্যার দিয়ে দিচ্ছে, বলছে যে এগুলো মুখস্থ করে ফেলবা। সামারি নোটস অন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম,
এগুলো মুখস্থ করে ফেলতে হবে এই কয়টা প্যাটার্ন, স্যার বুঝছেন? এক্সামে স্যার অ্যাকচুয়ালি এক্সামে আমাদের একটু ক্রিটিক্যাল টাইপ গুলো আসছে তো তার জন্য এগুলো মুখস্থ করিনি আর কি। এগুলো একবারে সিম্পল জি এবং স্যার। এগুলো পারতে হবে, দেখেই ডায়াগ্রাম এঁকে ফেলতে হবে, বিষয়টা এমন। জি স্যার বুঝতে আর পারছি। সবচেয়ে সিম্পলিয়েস্ট হচ্ছে এটা আর ওই যে দুইটা আমি দেখাইলাম আর কি, এবং এটাও, এটা ক্যান্টিলিভার হইলে এগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ, এগুলোরও কিছু ধারণা আপনারা নিতে পারেন। এগুলো স্যার দিয়ে রাখছে 3 আর 4, 3 নাম্বার আর 4 নাম্বার, একটা ধারণা পাওয়ার জন্য। এগুলো দেখবেন, কাজে লাগবে। আচ্ছা, আমরা তাড়াতাড়ি ক্লোজ করে ফেলি ওই জায়গাটাতেই। এই পেজের একটু কি আলোচনা, এর পরে পরে অন্য আলোচনা আরেকদিন। আচ্ছা, তাহলে বেন্ডিং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট WL²/8 এটা আমরা জানি। এটা কোন জায়গায়? স্যার মিডলে। রাইট। এটা আসে 12.5 কিপ ফিট, কিপ ইঞ্চিতে আসে 150, 12 দিয়ে মাল্টিপ্লাই 12 টাইমস করলে 150 কিপ ইঞ্চ। মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করব? bh³/12, এটা তো জানেন তাই না? 10 × 10³/12, এখান থেকে এটা আসে 8.33 × 33.33 × 10⁴। এখন এটার নিউট্রাল অ্যাক্সিস কোথায় হবে? নিউট্রাল অ্যাক্সিস মানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তো সেন্ট্রয়েড বের করতে হবে, এটার সেন্ট্রয়েড কোথায়? হুম? মাঝ বরাবর স্যার। হ্যাঁ, মাঝ বরাবর। এখানে একটা লাইন টানবো, লাইনের উপরে 5 ইঞ্চ, নিচে 5 ইঞ্চ, তাই না? জি স্যার। তাহলে ওয়াই ম্যাক্সিমাম কত হইতে পারে? 5। 5 আউটার ফাইবার পর্যন্ত, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে 5, নিচেও 5, মানে উপরে নিচে সমান, তাই না? জি স্যার। তাহলে এই স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস মানে বেন্ডিং স্ট্রেস আর কি। বেন্ডিং স্ট্রেস হবে এম সি বা ওয়াই ডিভাইডেড বাই আই। এম হচ্ছে 150 আর ওয়াই হচ্ছে ওই যে উপরে 5 আবার নিচে 5, যেটাই বসান প্লাস মাইনাস দুইটাই থাকবে, একই থাকবে, আর ডিভাইডেড বাই আই কত আসে? 0.9 কেএসআই। এটা যে লোড দিলেন এটা তো ব্যান্ড করবে নিচের দিকে, তাহলে কম্প্রেশন কি উপরে হবে না নিচে হবে? কম্প্রেশন নিচে হয় স্যার। নিচে হবে। স্যার কম্প্রেশন উপরে হবে স্যার, কম্প্রেশন উপরে হবে, টেনশন নিচে হবে, ছিঁড়ে যাবে রাইট। স্যার। হ্যাঁ, কম্প্রেশন উপরে হবে। এই জন্য হচ্ছে প্লাস 0.9 কেএসআই আর এটা হচ্ছে মাইনাস 0.9 কেএসআই উপরে। এখন নিউট্রাল অ্যাক্সিসের স্ট্রেস কত? 0। 0। তাহলে এটা কিন্তু এই ওভার দা হাইট একটা ডায়াগ্রাম আঁকলাম, হ্যাঁ, ক্রস সেকশনের। এটা একটা বিম, এই বরাবর নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এটা। আমি এখানে সিগমা ডায়াগ্রাম আঁকলাম, এখানে -0.9 আর এখানে +0.9, আর নিউট্রাল অ্যাক্সিসে কি 0। 0। আর অন্যান্য জায়গায় কি? অন্যান্য জায়গায় তো এই ডায়াগ্রাম থেকে ভ্যালু পাওয়া যাবে, তাই না? জি স্যার। তার মানে নিউট্রাল অ্যাক্সিসে 0, কারণ কি নিউট্রাল অ্যাক্সিসে ওয়াই কত? Y 0। সিগমা তো বের করবো এইভাবে। নিউট্রাল অ্যাক্সিসে ওয়াই কত? Y 0 স্যার, নিউট্রাল অ্যাক্সিস স্যার। আর এখানে ওয়াই কত? এখানে Y is 5 আর এখানে ওয়াই মাইনাস, 5। তাই না? জি বুঝছেন? স্যার। আচ্ছা, যাই হোক,
তো আমি যদি মাঝখানে চিন্তা করি, এখানে y সমান কত 2.5, এখানে মাইনাস মাইনাস 2.5। 2.5, তাহলে এখানে তো তার অর্ধেক হবে, এটার অর্ধেক হবে এটা, তাই না? জি স্যার। এটার অর্ধেক এটা, তার মানে প্রতি যে কোনো হাইটে আমি কিন্তু সিগমা বের করতে পারবো, পারবো না? জি স্যার। এবং এটা যেহেতু ইকুয়েশনটা লিনিয়ার, সিগমা তো y এর সাথে প্রপোর্শনাল, তাই না? m এবং i তো কনস্ট্যান্ট, তাই না? জি স্যার, হুকস ল অনুযায়ী। সো এটা কি হবে, এরকম একটা ডায়াগ্রাম হবে। বুঝাইতে পারলাম? জি স্যার। এই, তাহলে স্ট্রেস এখানে 0, আউটার ফাইবারে ম্যাক্সিমাম, মাঝখানে হচ্ছে ওই প্রপোর্শনই, লিনিয়ার প্রপোর্শনে বাড়তে থাকবে। নিউট্রাল অ্যাক্সিস থেকে যত উপরে উঠবে, যত নিচে নামবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে আউটার ফাইবারে। ক্লিয়ার কথাটা? জি স্যার। এরকম একটা ডায়াগ্রাম হবে। বেন্ডিং স্ট্রেস ইন সিম্পলি সাপোর্টেড বিম। এবং এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনটা কোথায় নিলাম আমরা? স্যার মিডিল বরাবর। মাঝখানে। আমি যদি সাপোর্টে নিতাম এই ক্রস সেকশনটা, তো সাপোর্টে বেন্ডিং মোমেন্ট কত? 0। তাহলে 150-এর জায়গায় কত বসাবো তখন? 0 বসাবো। তাহলে সাপোর্টের ক্রস সেকশনে কি স্ট্রেস থাকবে কোথাও? না, স্ট্রেস থাকবে না। আমি যদি সাপোর্ট থেকে 2 ফিট দূরে নেই, তাহলে বেন্ডিং মোমেন্ট কি এই 150 আসবে? না স্যার, 150 আসবে না স্যার। অন্য আরেকটা কিছু আসবে, তাই না? জি স্যার। কম আসবে আরো। তাহলে ওইটার জন্য স্ট্রেস কি তখন সেম হবে? না স্যার, আলাদা হবে। তাহলে দেখেন, বিমের ওভার দ্য লেন্থ বরাবর আপনি যেখানে ক্রস সেকশনটা নিবেন, সব জায়গায় কিন্তু স্ট্রেস ডায়াগ্রাম সেম হবে না, তাই না? জি স্যার। জি এক স্যার। নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই ক্রস সেকশন ওভার দ্য হাইট, ক্রস সেকশনের ওভার দ্য হাইট নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে নিচে যেতে থাকলে বাড়তে থাকবে এবং নিউট্রাল অ্যাক্সিসে 0। তো ভেরিয়েশনটা কত দিকে? হাইট বরাবর, আবার হচ্ছে দুই দিকে স্যার। লেন্থ বরাবর। রাইট, লেন্থ বরাবর মোমেন্ট চেঞ্জ হয়, তাই না? জি স্যার। সেই জন্য সিগমা চেঞ্জ হবে। আর হাইট বরাবর ক্রস সেকশনের এই ওয়াই চেঞ্জ হয় বা সি চেঞ্জ হয়, সেই জন্য সিগমা চেঞ্জ হবে। ক্লিয়ার? হুম, বুঝতে পারলেন আপনারা? ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে কম্পোজিট সেকশনের জন্য দেখব বেন্ডিং স্ট্রেস। মানে একটা সেকশনে যদি অনেক কিছু থাকে আর কি, কম্পোজিট থাকে, একটা ম্যাটেরিয়াল না একাধিক ম্যাটেরিয়াল যদি থাকে, তাহলে স্ট্রেস ডায়াগ্রাম কেমন হবে ওইটা আমরা দেখব। এবং রেনফোর্সড কনক্রিট যদি হয় তাহলে কি হবে, ঠিক আছে? আরেকটা জি স্যার। হচ্ছে প্লাস্টিক বেন্ডিং অফ বিম। ঠিক আছে, আরো 3 ধরনের প্রবলেম আমরা করলেই হয়ে যাবে। মোটামুটি বেসিকটা বললাম আজকে, যে বেসিকটা জানলেন। আপনারা এই ডিরাইভেশন এবং এই প্রবলেম যা বললাম এটা আবার নিজেরা একটু রিভাইজ করেন। পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। স্যার মঙ্গলবার কি আরেকটা ক্লাস নিতে পারবেন? মঙ্গলবারে নেওয়া যেতে পারে। তাহলে স্যার মঙ্গলবার রাতে আরেকটা নিন স্যার, ভালো হয়। ঠিক আছে, তাহলে আগায় গেল, তাই না? জি স্যার। পরে স্যার আবার বেশি চাপ পড়বে। হুম, এটাই। ঠিক আছে, তাহলে মঙ্গলবারে আমরা আরেকটা ক্লাস নিব, নিলে বেন্ডিং স্ট্রেসের মোটামুটি শেষ পর্যায়ে চলে যাবে। আশা করি আমরা ইয়া করে ফেলতে পারবো। আর আজকে তো বেন্ডিংটা শুরু করলাম, তার আগে আরেকটা প্রবলেম ছিল, ওইখানে তো 1 ঘন্টা চলে গেল, তাই না? জি স্যার। আশা করি বেন্ডিংটা শেষ করে ফেলতে পারবো মঙ্গলবারে। তারপরে আপনারা এক্সারসাইজ করে ফেলতে পারবেন নিজেরা, এখানে অনেকগুলো আছে, এক্সারসাইজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমার মনে হয় আজকে থাক।
এ পর্যন্তই। আর অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। লেকচার 7 না? ইরেগুলার কেউ কি আছে? 89, 96, 120, 131। না স্যার। আচ্ছা, 26, 31, 93, প্রেজেন্ট স্যার। 95, 97, 98, প্রেজেন্ট স্যার 99, 100, প্রেজেন্ট স্যার 101, ইয়েস স্যার। 2, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 8, ইয়েস স্যার। 9, 10, ইয়েস স্যার। 11, 12, ইয়েস স্যার। 13, 14, স্যার 13 স্যার মাইক অফ করে প্রেজেন্ট দিছিলাম ভুল করে স্যার আমি 13, 14 আছেন? 14 এর বয়স অনেক লো। 16, ইয়েস স্যার 16 আছেন। 17, 18, ইয়েস স্যার। 19, প্রেজেন্ট স্যার। 20, Yes, sir. 22, প্রেজেন্ট স্যার 23, 24, 25, 26, 27, প্রেজেন্ট স্যার 28, স্যার 25 স্যার আমি মাইক অন করতে পারছিলাম না 25, জি স্যার 29, ইয়েস স্যার 29 আছেন না? 30, ইয়েস স্যার। 31, Yes, sir. 32, 34, 35, Yes, sir. কি 35? হ্যালো, এখন কে প্রেজেন্ট দিল? 35, 35 Ji sir, 35 present this is sir. 36, ইয়েস স্যার। 37, আর কেউ আছে? স্যার 109 স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল 109, আর কেউ? 27, ঠিক আছে, আজকে থাকুক, রেখে দেই। হ্যাঁ, Assalamu alaikum sir. ওয়ালাইকুম আসসালাম।